বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি তোমাদের দেখো 11.2 অনুশীলনী অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত অধ্যায়। এখানে তুমি গত পর্বে আমরা করেছিলাম 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে বের করে পরীক্ষা বই আমার শিটে বৃত্ত করার করতে হয় সেই সম্পর্কিত আলোচনা ছিল আমাদের আজকে। তাহলে চলো আমরা আমাদের 10 নম্বর অঙ্ক অনুপাত এবং সমানুপাতে সেটি দেখো। 1 ঘন সেন্টিমিটার কাঠির ওজন 1 ঘন সেন্টিমিটার, দেখো 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, দেখো 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন, কাঠের ওজন আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? পানির ওজনের শতকরা কত ভাগ? দেখো এখানে তোমার দেখো যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ সেটা কিন্তু তোমার বের করতে হবে। তাহলে দেখো সমাধান বা সলভ। দেখো এইখানে আমরা কিন্তু জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, সেটা কিন্তু আমরা জানি। অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আমরা শিখেছি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে তোমার 1 গ্রাম। আবার 1 গ্রাম সমান হলো তোমার 10 ডেসিগ্রাম। 10 ডেসিগ্রাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, কারণ 10 ডেসিগ্রাম আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় তৃতীয় পরিমিতি এখানে শিখেছিলাম। এবার দেখো এখানে বলা হচ্ছে যে কাঠের 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ সেটা কিন্তু তোমার বের করতে হবে। তাহলে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে তোমার 1 গ্রাম সমান হলো 10 ডেসিগ্রাম। আবার এখানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দেখো আমরা লিখতে পারি যে 10 ডেসিগ্রাম পানির ওজন সমান 10 ডেসিগ্রাম পানির ওজন সমান হলো 7 ডেসিগ্রাম কাঠের ওজন। 7 ডেসিগ্রাম দেখো কাঠের ওজন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো, কারণ হচ্ছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 10 ডেসিগ্রাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম। কাজে আমরা লিখতে পারি 10 ডেসিগ্রাম পানির ওজন সমান 7 ডেসিগ্রাম। অতএব
আমরা যদি এটিকে শতকরা নিই, দেখো 1 ডেসিগ্রাম পানি ওজন সমান হবে 10 ভাগের 7 ডেসিগ্রাম। দেখো সুতরাং 100 ডেসিগ্রাম পানি ওজন হবে, সুতরাং আমরা লিখতে পারি 7 গুণন 100। তাহলে আমরা ভাগ দিই 7 10 10 10 10 100, 7 10 হচ্ছে তোমার 70 ডেসিগ্রাম। ডেসিগ্রাম উত্তর হবে তোমার শতকরা যেহেতু তাহলে 70%। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর অঙ্কটি কোনো জায়গায় মনে হয় যে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি ঐকিক নামে একটি সমাধান করে দিচ্ছি। ওকে, দেখো এটি তোমরা খাতায় তুলে নাও। এই পর্যন্ত তোমরা খাতায় তুলে নিতে পারো। এখন দেখো 11 নম্বরের অঙ্কটি, এটি হচ্ছে যে আংশিক দেওয়া আছে। ক খ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ ক্ষয়ের অংশ ঘয়ের অংশ এত এত হয়। তাহলে কে কত টাকা পাবে সেটা কিন্তু বের করতে হবে আনুপাতিক হারে। তাহলে আমরা এবার দেখো, তাহলে তোমরা আমি যাই 11 নম্বরের অঙ্কটি 10 নম্বরের অঙ্কটি যেহেতু আমি সমাধান করে এখানে শেষ করে দিচ্ছি তোমাদের জন্য। তাও তুমি দেখো একেবারে পানির মতন সোজা, দেখো একবার পানি। দেখো তাহলে এইখানে দেখো তুমি 11 নম্বরের যে অঙ্কটি আছে সেটি কিন্তু তুমি খেয়াল করো যে ক খ ঘয়ের মধ্যে একটা আমরা তুলে নিই। দেখো ক খ গ ও গ এর মধ্যে, ক খ ঘ এর মধ্যে কমা লাগে না। দেখো ক খ গ এর মধ্যে 300 টাকা এমন ভাগ করে দাও না, 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ, দেখো কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ, ক্ষয়ের অংশ ক্ষয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ, ক্ষয়ের অংশ ক্ষয়ের অংশ ক্ষয়ের অংশ ক্ষয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ, সরি এখানে দেখো ক্ষয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ দেওয়া আছে 2 অনুপাত এখানে 2 অনুপাত 3। আবার খ এর অংশ অনুপাত গয়ের অংশ ইকুয়াল 1 অনুপাত 2 কমা এবং গয়ের অংশ অনুপাত গয়ের অংশ, গয়ের অংশ গয়ের অংশ ইকুয়াল টু 3 অনুপাত 2
সমান দেখো সল, এখানে দেখো খেয়াল করো, এখানে দেখো ক খ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ ইকুয়াল টু 2 অনুপাত 3, আবার খ এর অংশ অনুপাত হচ্ছে তোমার গ এর অংশ ইকুয়াল টু 1 অনুপাত 2, এবং গ এর অংশ অনুপাত গ এর অংশ সমান হচ্ছে 3 অনুপাত 2। তাহলে ক খ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করতে হবে যেন তারা এই অনুপাত অনুসারে পায়। তাহলে এখানে দেখো সমাধান আমরা শর্টকাট যদি লিখি, দেখো অঙ্কটি এমনি যদি বড় হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রী সেটা করতে আরো অনাগ্রহ প্রকাশ করে। তাহলে দেখো আমরা যদি ক এর অংশ শর্টকাট লিখি, যে ক এর অংশ মানে হচ্ছে ক অনুপাত, আমরা যদি লিখি দেখো খ, ক অনুপাত খ আমরা লিখি, দেখো দেওয়া আছে 2 অনুপাত এইখানে হলো তোমার 3, 2 অনুপাত 3। দেখো এখানে ক এই যে ক এর অংশ, তার মানে আমি লিখলাম ক অনুপাত খ, এখানে 2 অনুপাত 3, এবং খ এর অংশ দেখো এখানে খ অনুপাত আমরা যদি লিখি, এই দেখো খ অনুপাত গ ইকুয়াল টু 1 অনুপাত 2। আবার গ এর অংশ তুমি খেয়াল করো, যে গ অনুপাত গ, এই দেখো গোড়ার গ যেটা বলা হয়, কেউ কেউ বলেন তাহলে 3 অনুপাত 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি অনুপাতগুলো লিখলাম। এখন মনে করো যে এই লাইনটা তোমার নাই, তাহলে আমরা যদি অনুপাতগুলোকে সরল অনুপাতে নিই, দেখো এই নিচে দেখো এটি হচ্ছে খ, আবার এটি হচ্ছে তোমার খ, তাহলে আমরা লিখতে পারি যে খ, এইখানে খ আর এই খ এর সাথে এইটিও তাহলে খ, এটিও হচ্ছে খ, তাহলে নিচে খ 1 দ্বারা এই উপরে 2 অনুপাত 3 কে গুণ করো, তাহলে দেখো 2 অনুপাত 2 কে 2, 3 কে 3। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আবার উপরে এই খ দ্বারা বা এই যে খ এই অনুপাত দ্বারা খ এর মানে, তো এই 3 দ্বারা যদি তুমি 1 কে গুণ করো তাহলে হবে তোমার 3 কে 3, আর নিচে হবে 3 দুগুণে তোমার 6। আশা করি এখন তুমি উপরের এই যে লাইনটা আছে এটি বাদ দিয়ে মনে মনে তুমি এই দুই লাইনের সাথে এটি কম্প্রোমাইজ করো। দেখো আমরা যদি গুণ করি, উপরে ঘ হচ্ছে এটি আর এটি হচ্ছে দেখো এই ঘ, আর নিচে ঘ হচ্ছে এটি, তাহলে এটিও হলো 2 ঘ এর মান, এটিও হচ্ছে ঘ এর মান, তাহলে এই ঘটা নিচে দুই সাইডে গুণ করি। দেখো অনুপাত কি 3 দুগুণে আমরা লিখতে পারি, দেখো 3 দুগুণে কত হয় 6, এখানে 3 দুগুণে 6, আর লিখতে পারি 2 দুগুণে 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। কারণ হচ্ছে তুমি একটু খেয়াল করো, এখানে হয়তো তোমার একটু পেস লাগতে পারে। দেখো ক অনুপাত খ, তাহলে এটিও খ, এটিও হচ্ছে খ, তাহলে আমরা সেই অনুপাতে দেখো এটি তাহলে খ এর মান, আবার নিচের সারিতে দেখো এটি হচ্ছে খ এর মান, তাহলে নিচে খ 1 দ্বারা উপরে 2 কে গুণ করলাম, 2 কে 2, 3 কে 3, আবার উপরে খ হচ্ছে তোমার 3, 3 দ্বারা এই নিচে 1:2 কে গুণ করো, তাহলে 3 কে 3, 3 দুগুণে 6। এখন এই উপরের সারিটা মনে মনে বাদ দিয়ে দাও, এইটুকু তুমি বাদ দাও। বাদ দেওয়ার পরে দেখো এখানে এটি হচ্ছে গ, খ অনুপাত গ, নিচে হচ্ছে গ অনুপাত ঘ, তাহলে আমরা উপরে গ এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে গ এর মান হচ্ছে তোমার 3। উপরে গ 2 দ্বারা এই রাশি যেহেতু বাদ, তাহলে এই গুণ করলে 3 দুগুণে কত হয় দেখো 6, আর 2 দুগুণে হচ্ছে 4। আশা করি তোমরা ব্যাপারটি পরিষ্কার বুঝতে পেরেছ। এখন দেখো তাহলে আমরা যদি লিখি অনুপাতগুলো যদি সুতরাং ধারাবাহিকভাবে সাজাই, দেখো ক অনুপাত, দেখো খ অনুপাত ঘ অনুপাত ঘ, অনুপাতগুলোকে ধারাবাহিকভাবে আমরা এখানে সাজাই।
তাহলে দেখো এইখানে আছে, হ্যাঁ, তাহলে অনুপাতগুলো দাঁড়ায় কয়ের মান হচ্ছে তোমার ওই দেখো 2, তাহলে এই হিসেবে এটাও খ, এটাও হচ্ছে খ, তাহলে খ দুইটা একই অনুপাতে আছে, তাহলে আমি একটা নিলাম। যদি একাধিক অনুপাত একজাত হয় তাহলে তোমার একটা নিব। তাহলে এখানে দেখো গ 6, এটিও গ, তাহলে আমরা একটা গ নিলাম। দেখো এরপরে দেখো ঘ 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অনুপাতগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর ফলে ক অনুপাত গ অনুপাত গ অনুপাত বের হয়ে গেল, দেখা গেল 2 অনুপাত 3 অনুপাত 6 অনুপাত 4। আমরা যদি লিখি যে এখানে অনুপাতিক রাশিগুলির গুণফল এখানে লেখো, সুতরাং এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে আনুপাতিক, দেখো আনুপাতিক, দেখো আনুপাতিক রাশি গুলোর যোগফল। তাহলে আমরা লিখতে পারি আনুপাতিক রাশিগুলোর যোগফল। দেখো 2 যোগ 3 যোগ 6 যোগ 4, তাহলে 6 4 10, 3 12 13 14 15। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা এখানে আনুপাতিক রাশিগুলোর যোগফল হচ্ছে 15। তাহলে আমরা এবার দেখি এই 300 এখানে আছে, আমরা উপরের অংশটুকু মুছে নিতে পারি। চলো আমরা উপরের অংশটুকু মুছে নিই। এইবার দেখো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক এর অংশ, সুতরাং ক পাবে অথবা এত টাকা এমন ভাবে ভাগ করে দেব, তাহলে হচ্ছে সুতরাং ক এর অংশ, ক এর অংশ হচ্ছে, দেখো ক এর অংশ 300 এর আমরা লিখতে পারি 15 ভাগের অনুপাত হচ্ছে তোমার 2, তাহলে 15 2 300 রে কাটো 20 আর 15 দুগুণে 30 শূন্য একটা 40 টাকা, তাহলে হবে 40 টাকা। কয়ের অংশ টাকা হলো 40 টাকা, সুতরাং খ এর অংশ টাকার পরিমাণ কত হয়, দেখো 300 এর 15 ভাগে ক্ষয়ের অংশ হচ্ছে 3 কাটা, এইখানে হচ্ছে 20, 3 20 হচ্ছে তোমার 60 টাকা। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো তাহলে কয়ের অংশ ক্ষয়ের অংশ আমরা যদি বের করি ধারাবাহিকভাবে সবগুলি অংশে আমরা কয়ের অংশ দেখো 300 এর 15 ভাগে 6 কাটলে 20, তাহলে এখানে 6 20 6 গুণে 12 120 টাকা। সুতরাং গ এর অংশটা দেখি, দেখো 300 এর দেখো 4 কাটলে এইখানে আমরা পাই 20, তাই 20 তোমার 80 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এর উত্তর হবে তোমার, আমরা সাইডে শর্টকাট দিয়ে রাখলাম। তাহলে কয়ের অংশ হচ্ছে 40 টাকা পাবে ক, ক্ষয়ের অংশ হচ্ছে 60 টাকা এবং গয়ের অংশ হচ্ছে 120 টাকা এবং গয়ের অংশ হচ্ছে 80 টাকা। এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে দেখা যাচ্ছে এখানে 300 টাকা। তাহলে ক খ এর মাঝে অর্থাৎ 2 3 এবং 6 4 অনুপাতে টাকাগুলো বন্টন করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি এবার বুঝতে পেরেছ, পরিষ্কার। আশা করি এখন দেখো 12 নম্বরের একটি অঙ্ক আছে, এখানে যে 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত এদের তো বলে কে কয়টি মাছ পেল সেটি তোমার বন্টন করে দিতে হবে। তাহলে চলো এবার আমরা দেখি, এটি এবার মুছে নিতে পারো। এবার আমরা যাই পরবর্তী
পরবর্তী অঙ্ক বা 12 নম্বরের অঙ্কটি তোমরা এবার দেখো। যে 12 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে হলো তোমার দেখো যে 3 জন জেলে, 3 জন জেলে 690টি মাছ ধরেছে। 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত, তাদের অংশের অনুপাত দেখো, এখানে তাদের অংশের অনুপাত হচ্ছে, দেখো যে প্রথম অংশের হচ্ছে 2/, দেখো 3, 5, 4/5 এবং এখানে আছে 5/6, 4/5, 5/6 হলে দেখো কে কয়টি মাছ পেল, কে কয়টি মাছ পেল, সেটা কিন্তু তোমার বের করতে হবে। তাহলে আমরা সমাধান দেখো, সমাধান 2, প্রথম জেলের অংশ আমরা লিখতে পারি 2 দেখো প্রথম জেলের অংশ অনুপাত দ্বিতীয় জেলের অংশ অনুপাত তৃতীয় জেলের অংশ, জেলের অংশ। তাহলে আমরা লিখতে পারি প্রথম জেলের অংশ হচ্ছে তোমার 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6। তাহলে এখানে জেলের মাছের অংশগুলো তোমার ভগ্নাংশ আকারে অনুপাত হিসেবে আছে। দেখো প্রথম জেলের অংশ অনুপাত দ্বিতীয় জেলের অংশ অনুপাত হচ্ছে তোমার তৃতীয় জেলের অংশ। এখানে অনুপাতগুলো ভগ্নাংশ আকারে তোমার আছে। এই অনুপাতগুলোকে তোমার সরল অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে সরল অনুপাতে যদি তুমি প্রকাশ করো তাহলে নিচে যে হরগুলি আছে 3, 5, 6 এগুলির রসাগু দেখো কত হয়। এইখানে দেখো এগুলির রসাগু হচ্ছে 3, 5, 6। এর যদি রসাগু করি আমরা 4/5 শিখেছি না রসাগু। 1, 3 × 3, 5, 3 দুগুণে 6, তাহলে 3, 5 দুগুণে 10, 10 × 10, 3 × 10 30 আমরা পেলাম। তাই প্রত্যেকটি অনুপাতের মানকে এই লসাগু দ্বারা তুমি গুণ দাও। এই আমরা প্রত্যেকটি অনুপাতের মানকে লসাগু দ্বারা গুণ দিলাম। দেখো এখানে আছে 4/5 অনুপাতের মান লসাগু আমার 30, এই দিলাম অনুপাত। দেখো 5/, একবারে পানির মতন সহজ করে ফেলবো। দেখো এখানে এটি যদি তুমি কাটো 5, 6, 30, আর এটি যদি তুমি কাটো 5, 6, 30, একই হচ্ছে 5 দা কাটলে 6 আর 6 দা কাটলে 5, 6, 30, 5 দা কাটলে 5, 6, 30 আর 6 দা কাটলে 5, 6, 30। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে দেখো 3 দা কাটলে 3, 10, 30, তাহলে 10 দুগুণে হচ্ছে তোমার 20 অনুপাত এইখানে 4, 6, 24 আর আমরা জানি যে 5, 5, 25।
তাহলে দেখো এখানে আমরা ভগ্নাংশের যে অনুপাত ছিল, প্রথম জেলের অংশ, দ্বিতীয় জেলের অংশ, তৃতীয় জেলের অংশ, অনুপাতগুলি ভগ্নাংশে ছিল, আমরা অনুপাতগুলোকে সরল অনুপাত প্রকাশ করলাম। এখানে এখন হচ্ছে অনুপাতিক রাশিগুলির যোগফল। এখানে তুমি লিখতে পারো যে এখানে যে অনুপাতিক রাশিগুলির যোগফল, অনুপাতিক রাশি দেখো গুলোর যোগফল, এইখানে দেখো অনুপাতিক রাশিগুলির যোগফল 20 যোগ 24 যোগ হচ্ছে তোমার 25, তাহলে হচ্ছে 4 আর 5 এ 9, 2 4 6 69। আমরা অনুপাতিক রাশিগুলির যোগফল পেলাম 69। এখন তাহলে এই অনুপাত হারে আমরা মাসগুলো আমরা জেলেদের মধ্যে বন্টন করে দেব। দেখো তাহলে আমরা উপরের অংশটুকু মুছে নিতে পারি। দেখো তাহলে উপরের অংশটুকু মুছে নাও। দেখো তাহলে প্রথম জেলে কয়টি মাস, দ্বিতীয় জেলে কয়টি মাস, তৃতীয় জেলে কয়টি মাস পায়, সেগুলো আমরা এখন বের করে দেব। দেখো তাহলে আমরা দেখি যে প্রথম জেলে কয়টি মাস পেল। প্রথম, সুতরাং প্রথম জেলে পেল, দেখো এখানে 690 এর প্রথম জেলের অনুপাত 69 ভাগের 20 হবে অনুপাত। তাহলে আমরা কাটি 1 10 10 20 200টি মাস। দেখো তাহলে প্রথম জেলে তোমার 200টি মাস পেল। দেখো সুতরাং এখানে দেখো দ্বিতীয় জেলে পেল 669 এর 669 ভাগে দেখো অনুপাত 24। তাহলে এইখানে দেখো 10 200 গুণ করলে 40টি মাস, 240টি মাস। এখন দেখো সুতরাং তৃতীয় জেলে পেল কয়টি মাস, দেখো 690 এর আমরা দেখি এইখানে হচ্ছে তোমার 25, কাটা দিলে 10 10 25 এ গুণ করলে 250টি মাস। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে উত্তর সমাপ্ত দেওয়া হলো যে প্রত্যেক জেলে কয়টি করে মাস পেত, আমরা কিন্তু সেটি এখানে বের করেছি। প্রথম জেলে পেল 200টি মাস, দ্বিতীয় জেলে পেল তোমার 240টি মাস এবং তৃতীয় জেলে পাবে তোমার 250টি মাস। প্রথম জেলে, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলের মধ্যে মাসগুলো অনুপাতিক হারে বন্টন করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার তাহলে আমরা চলি। দেখো যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর আমরা তো জানি যে ত্রিভুজের পরিসীমা কাকে বলে। তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা এটি মুছে নেই। দেখো আমরা এবার দেখি যে 13 নম্বরের অঙ্কটি একটি ত্রিভুজের পরিসীমা। ডাকটি আগে তোমাদের সুবিধার্থে আমি তুলে নিই যে একটি, দেখো একটি ত্রিভুজের দেখো পরিসীমা, একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, বাহু গুলোর এই দৈর্ঘ্যের, দেখো দৈর্ঘ্যের অনুপাত। এখানে দেখো দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:5:7।
খুলি দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণ নির্ণয় করো। প্রত্যেক বাহুর পরিমাণ বা দৈর্ঘ্য নির্ণয় করো। পরিমাণ নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কাজটি বুঝতে পেরেছ। আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। সেটা তোমাদেরকে আমরা গত পর্বে আর অনেক পূর্বে আমরা শিখিয়েছিলাম অধ্যায়ের সাথে। সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সংক্রান্ত অষ্টম অধ্যায়ে আছে। আর বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তের পরিধি, আর চতুর্ভুজের পরিধি হবে চার বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তদ্রূপ আমরা ত্রিভুজের যে পরিধি বা পরিসীমা হলো তোমার তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলা হয়। তাহলে এখানে দেখো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 দেওয়া আছে। তাহলে এই অনুপাত থাকলে আমরা সমাধান দেখো যে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, এইগুলো একটি দড়ি। তাহলে আমরা দড়ি ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য দড়ি দেখো ত্রিভুজটির ধরো এরকম যদি হয় যে ত্রিভুজ দেখো প্রথম বাহু যদি তোমার অনুপাত ধরলাম 3x, দ্বিতীয় বাহু ধরো তুমি 5x, তৃতীয় বাহু ধরলাম 7x, আমরা ধরে নিলাম। তাহলে দড়ি ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহুর দৈর্ঘ্য কত তুমি অনুপাতের সাথে একটা একক ধরে নিলাম 3x সেন্টিমিটার ধরে নিলাম, এবং ত্রিভুজটির ধরো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5x সেন্টিমিটার এবং ধরো ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য তোমার 7x সেন্টিমিটার ধরে নিলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন যদি আমরা দেখো এইখানে আমি পাশে তোমাদের বোঝার সুবিধার্থে ত্রিভুজটি এঁকে দিচ্ছি। আমরা জানি যে ত্রিভুজে দেখো এক বাহু, দুই বাহু, তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তোমার পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের তিন বাহু তোমার বাড়ির বাউন্ডারি চতুর্দিকের বাড়ির দৈর্ঘ্যের সমষ্টি। যদি বাড়িটি ত্রিভুজ আকৃতির হয় তাহলে আমরা তিন বাহুর দৈর্ঘ্য ধরো 3x প্লাস 5x প্লাস 7x দেখো ইকুয়াল টু হবে, দেখো তাকে বলা আছে পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার। তাহলে তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে এই পরিসীমা 45, বা পরীক্ষায় যদি থাকে 36, 72, তাহলে তুমি লিখবা তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে 3 আর 5 8 আর 7 15 দেখো এইখানে পেলাম 15। তাহলে আমরা x এর মান যদি আমরা বের করি 45/15, তাহলে আমরা পেলাম 3, কাটাকাটি করলে তাহলে x এর মান পেলাম আমরা 3। অতএব ত্রিভুজটি যদি তুমি এখানে বসিয়ে দাও 3x এর মান তাহলে হবে 3 3 9। আমরা প্রত্যেকটি বাহুর মান আমরা এখন বের করতে পারবো। কিন্তু x এর মান আমরা পেয়েছি, তাহলে প্রত্যেকটি বাহুর মান আমরা বের করতে পারবো। এখানে দেখো অতএব ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য, অতএব ত্রিভুজটির দেখো প্রথম বাহু, দেখো প্রথম বাহু দৈর্ঘ্য হবে তুমি দেখো এইখানে যে 3x ধরছিলাম, এখানে 3 পেয়েছি x এর মান 3 3 9 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো ত্রিভুজটির সুতরাং ত্রিভুজটির দেখো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য দেখো এখানে ছিল 5x, তাহলে আমরা 5 গুণন x এর মান 3 3 5 15 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য
তুমি দেখো এখানে 7x, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো x এর মান 3, 3 7 21 সেন্টিমিটার। এইখানে আজকে এখানে অঙ্কটি সমাপ্ত। তিনটি উত্তর আমরা পেয়ে গেলাম। ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি পরিষ্কার বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা আজকে এটি মুছে নিতে পারি। দেখো এইখানে আমরা এটি মুছে নিই। দেখো এবার দেখো 14 নম্বরের যে অঙ্কটি আছে সেটি দেখো। 14 নম্বরের যে অঙ্কটি আছে সেটি হলো দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার অনুপাত দেখো যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 5:7, 5:7 এবং এদের লব বসাবো এবং এদের গসাগু তোমার 4। এদের গসাগু কত? 4 দেওয়া আছে। গসাগু 4 হলে এখন দেখো সংখ্যা দুটি লসাগু, তাহলে সংখ্যা দুইটি লসাগু কত সেটি কিন্তু আমাদের বের করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিই। দেখো এখানে দেওয়া আছে যে সংখ্যা দুটি অনুপাত সমাধান। দেখো আমরা লিখি ধরে নিলাম, ধরে প্রথম সংখ্যাটি, ধরো প্রথম সংখ্যাটি হলো আমরা ধরলাম 5x এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরে নিই, দ্বিতীয় সংখ্যাটি হলো 7x। তাহলে সংখ্যা দুটি আমরা ধরে নিলাম। প্রথম সংখ্যাটি ধরে নিলাম আমি, দেখো এইখানে এই 5x, দ্বিতীয় সংখ্যাটি 7x। তাহলে এদের গসাগু তাহলে লিখি সুতরাং। দেখো সুতরাং এই 5x, 7x এদের গসাগু। দেখো তুমি এদের গসাগু অনেকেই বুঝে না, বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে আমরা দেখি এখানে এই যে 5x এবং 7x গরিষ্ঠ মানে সর্ববৃহত্তম, কমন সংখ্যা মানে সাধারণ সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে কি জিনিসটা আছে। তাহলে এখানে হচ্ছে ওই 5x এবং 7x এর মধ্যে আছে তোমার x, তাহলে গসাগু হবে তোমার এই x, কিন্তু ডাকে গসাগুর মান দেওয়া আছে তোমার 7। সুতরাং x হবে 4। অতএব আমরা লিখতে পারি সংখ্যা দুটির লসাগু সুতরাং 5x, 7x এদের লসাগু। তাহলে কত হবে? লসাগু হবে, যদি কমন সংখ্যা না থাকে 5 এবং 7 হচ্ছে আনকমন সংখ্যা, তাহলে কি করতে হবে জানো? গুণ করতে হবে। 5 এবং 7 যেহেতু কোনো কমন সংখ্যা নাই, এই দুটো সংখ্যার মধ্যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, কাজে আমরা গুণ করে ফেলবো। 5 7 কত? দেখো 5 7 35 আর একটা x কমন আছে। তাহলে আমরা দেখো 35 গুণ x এর মান হচ্ছে 4, তাহলে হবে 140। সংখ্যাটির লসাগু হবে 140।
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে কি বুঝতে পেরেছ। আজকের মতো আমার ক্লাসটি এখানে শেষ করলাম। তবে তার আগে আমি তোমাদের একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে ছড়িয়ে দিবা, শেয়ার করে দিবা, একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করে যাবা, যাতে করে আমার তোমাদের জন্য যে পরিশ্রম করছি সেটি যদি তোমাদের উপকার হলো আর আমার চ্যানেলটি যাতে উপকার যে একটু বিস্তার লাভ করে সেটি হলো। আর আমার অঙ্কগুলি আমি অধ্যায় ভিত্তিক সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে দিয়ে থাকি এবং দেখো তোমরা যদি নিয়মিতভাবে অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো খাতায় তুলে নোট করে রাখো তাহলে তোমাদের আর কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না আশা করি। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য আরেকদিন অন্য কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ।